গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে আসার আরো দেরি আছে, মানে কেউ আসবে আরো মেম্বার আছে? দরজা আটকাই দেবে। এটা আসতেই পারে না না, দরজা আটকাই দিতে হবে, দেখি না, আসলে আমি আরো 2 মিনিট পরে থেকে আমাদের ইয়েটা শুরু করে ফেলব। আমি প্রথম কথা বলছি যে হেলথি হয়, যদি আনহেলথিটা জানতে পারি যে আনহেলথি হয়, অসুস্থ হয়, ইল হয়, যেটা আমরা সহজে বলি ইলনেস, অসুস্থতা, তাইলে আমরা হেলথিটাকে আবার খুঁজে বের করতে পারবো। এইখানে আমরা হেলথকে আনহেলথি করার জন্য কিছু কারণ আছে। একটা কারণ আমরা বলি টক্সিন, বিষ, আর একটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বুঝতে পেরেছি, টেনশন, এনজাইটি, স্ট্রেসের কারণেও কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়। স্ট্রেস, তাইলে আমরা যদি এই দুটো জিনিস থেকে মুক্ত থাকতে পারি, আমি বুঝাবো স্ট্রেস কি জিনিস আর টেনশন কি, টক্সিন কি জিনিস, দুটো জিনিসই বলবো। টক্সিন, আমরা এই যে হেলথ বলতে আমরা একটা মানুষ, এই তো একটা মানুষ না, এই মানুষের গঠন কি দিয়ে? সেল দিয়ে, যদি ইউনিট বলি, যেমন এই বিল্ডিং এর একটা ইউনিট হচ্ছে ইট, তাই না? ইউনিট যদি বলি ইট, ঠিক এই হিউম্যান বডির ইউনিট কি আছে? সেল। অনেকগুলো সেল মিলে কি হচ্ছে? একটা টিস্যু হচ্ছে, অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান হচ্ছে, অনেকগুলো অর্গান মিলে একটা মানুষ হচ্ছে। আমাদের সেলকে বডিতে অনেকগুলো অর্গান আছে না? তাহলে আমরা যদি সবগুলো ভাগ করি, এক জায়গায় এসে দাঁড়াবো সেল। সেল যদি সুস্থ থাকে, হিউম্যান বডি সুস্থ থাকবে। যেমন এই বিল্ডিং এর ইটে যদি লোনা ধরে যায়, সাপোজ এর টেম্পার চলে গেছে, হয়তো 100 বছর 200 বছর বয়স হয়ে গেছে, ইটগুলো কেমন ইয়ে হয়ে যায় না? যেমন পুরাতন আগেকার দিনের রাজা বাদশারা যেসব বাড়ি বানিয়ে গিয়েছিল, সেগুলো এখন লোনা ধরে গেছে। যদি কেউ সোনার গায়ে যে পানাম নগরী আছে না, কেউ গেছি সোনার গায়ে পানাম নগরী দেখছি, দেখছেন না? ইটগুলো কেমন খুলে খুলে যাচ্ছে, কারণ ওটার বয়স প্রায় 400-500 বছর হয়ে গেছে। তখন তো সিমেন্ট ছিল না, চুন সুরকি দিয়ে তারা ইটগুলো লাগিয়ে লেগে তৈরি করছিল। এখন ওটা পরিত্যক্ত, কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রাখা হয়েছে, না হলে তো ভেঙে ফেলতে হবে। এবার কি আমাদের পুরান ঢাকা বিল্ডিং গুলো দেখলে বোঝা যায়। ঠিক এইরকম আমি বোঝানোর স্বার্থে বলছিলাম, এই সেলটাকে দুটো কারণে অসুস্থ হতে পারে। যদি এই সেলের ভিতরে টক্সিন ঢুকে, টক্সিন মানে বিষ। বিষ কিসের জন্য ইউজ করি? যেমন আমরা খেতে বিষ ইউজ করি পোকামাকড় মারার জন্য। পোকামাকড় কি অ্যালাইভ সেল না ওটার মধ্যে? অ্যালাইভ সেল, জীবন্ত সেল, অ্যানিম্যাল তো, প্রাণী। আবার কিছু কিছু ঘাস মারার জন্য বিষ আছে, ইদানিং দেখি খেতে ঘাস মারার জন্য বিষ দেয়। আমি জানতাম না, পরে দেখলাম যে না, ঘাস মারার জন্য বিষ দিচ্ছে। তার মানে কোন জীবন্ত সেল, ঘাস ও উদ্ভিদ প্রাণী দুটোই জীবন্ত সেল, এইগুলোকে মারার জন্য বিষ ইউজ করা হয়। এখন এই বিষ যদি আমরাও নেই, তাহলে আমাদের সেলগুলো তো অসুস্থ হয়ে যাবে, ক্যান্সারে পরিণত দাঁড়াবে। হ্যাঁ, আমি বলছি সেই কথাই, যে কন্টিনিউয়াস যদি এই বিষটা হয়, তাইলে আমরা অসুস্থ হয়ে যাব, ঠিক না? ঠিক। এখন এই বিষটা আমি ইচ্ছে করেও নিচ্ছি না ইচ্ছার বাইরেও নিচ্ছি। কি করে নিচ্ছি? বলছি যে আমি বাজার থেকে খুব ভালো সবজি কিনলাম, টাটকা সবজি কিনলাম, ফ্রেশ সবজি, যে কেবল ক্ষেত থেকে নিয়ে আসছে। গতকালকেও ওই কৃষক ওখানে স্প্রে করেছিল, সে জানে না কতদিন পরে ওইটাকে খেতে নিয়ে উঠাইতে হবে। দেখতে পাচ্ছি কি যে বীজগুলো আমাদের ভিতরে ঢুকতেছে আমাদের আনকনশাস মাইন্ডে, আমরা কিন্তু জানিও না, অনেকে বুঝে না। আমি হয়তো ডক্টর এজে আমি যখন চিন্তা করছি যে এত কেন এ লট অফ পেশেন্ট অফ কিডনি পেশেন্ট এন্ড লিভার পেশেন্ট, যেটা আজ থেকে 20 বছর আগেও ছিল না। আজ থেকে 30 বছর আগে কোনো কিডনির হাসপাতাল ছিল না, কিডনির কোনো স্পেসিফিক ডাক্তারও ছিল না, এবং বাংলাদেশের মানুষ জানতো না যে কিডনির আবার অসুখ হয়।
এখন Yes. কিডনির হাসপাতাল, এবং দেখবেন যে প্রত্যেক জেলা হাসপাতালে এখন কিডনি ডাক্তার আছে, এবং অনেকগুলো হাসপাতালে এখন কিডনি ডায়ালাইসিস চলতেছে। ঢাকার বাইরে কথা বলছি, ঢাকাতে তো অনেক হাসপাতাল, অনেক ক্লিনিকেও ডায়ালাইসিস চলে। তাইলে আমরা বুঝছি এগুলো সব হচ্ছে টক্সিনের জন্য হচ্ছে। টক্সিনগুলো ভিতরে ঢুকছে, ব্লাডে আসতেছে, ব্লাড যখন কিডনি দিয়ে পিউরিফাই করতে যাচ্ছে তখন কিডনির সেলগুলোকে ড্যামেজ করে ফেলতেছে। আলটিমেটলি একদিনে কি হচ্ছে? No. দিনে দিনে হচ্ছে। যার জন্য দোকানে যখন আমি জিজ্ঞেস করি, আমার বাড়ি তো গ্রামে, গ্রামে জিজ্ঞেস করি যে আচ্ছা লাস্ট 20 কতদিন আগে দিয়েছেন সবজি কেনার সময়, একটু হেসে বলে এইসব বিষ দিলে কিছু হয় না, আর আগুনের কাছে কিছু থাকে না। কারণ উনি জানেন না যে ওই বিষটা কি দিয়ে তৈরি। ওই বিষগুলো হচ্ছে হেভি মেটাল, যেটা আগুনে ফুটালেও কিছু হয় না। হেভি মেটালগুলো আগুনে ফুটালেও কিছু হয় না, পানিতে ধুলেও যায় না। তাইলে কি হবে? যে ওই বিষগুলো আমি রান্না করছি, রান্নার মধ্যে অবিকৃত অবস্থায় থাকছে। আমি মানুষ বলে আমার সেলগুলো ওগুলো দিনের পর দিন কনজাম করে, ভিতরে ধরে রাখে, আটকে রাখে। তারপরে এক সময় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন আমি অসুস্থ হয়ে পড়ি। Yes. প্রথম দিনই আমি অসুস্থ হব না। আমি বুঝতে পেরেছি? তাইলে সেলগুলো টক্সিন কিভাবে আক্রান্ত হই? টক্সিনের দ্বারা। আর কিছু কিছু জিনিস আছে যে পলিউশন, যেমন বাতাসে পলিউশন, নদী পানি পলিউশন, সবগুলো পলিউশন তো এগুলো আছে, আমি আমার স্লাইডে আসবে। আর একটা কথা বললাম স্ট্রেস। স্ট্রেস বলতেছে বিভিন্ন ভাবে স্ট্রেসে আমরা আক্রান্ত হচ্ছি। স্ট্রেস, স্ট্রেস বলে টেনশন, মানে এখন এই এই শতাব্দীর এটা একটা অসুখ বলতে পারবো, এটাও একটা বিষের মতোই। যেমন আমার লোন থাকছি, প্রতিদিন ঘুম থেকে উঠেই বাচ্চার এইটা লাগবে, ওইটা লাগবে, আমার বাসার লোন আছে, এই লোনের একটা প্রেসার এবং অন্যান্য টেনশন গুলো। বলছে যে এই স্ট্রেসটাকে আমাকে দূর করতে হবে। যদি দূর করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। শুধু আমি টক্সিন দূর করলাম কিন্তু স্ট্রেসে থাকলাম তাইলেও হবে না। আমি আমার স্লাইডে দেখাবো যে আমাদের ডিএক্সএন এই দুটো জিনিসেরই সমাধান দেয়। কি কি সমাধান দিবে? বিষের সমাধান দিবে আর স্ট্রেসের সমাধান দিবে। আচ্ছা, স্ট্রেসটা কেন হয় যদি আমরা একটু জেনে নিই। এই স্ট্রেসটাকে নিলাম, বলছে স্ট্রেসটা ইউজুয়ালি 4টা কারণে আমাদের মধ্যে স্ট্রেসটা আসে। একটু ভালো করে খেয়াল করব, তাহলে এটা অনেক কাজ দিবে। শুধু এখন কাজের জন্য না, অনেক দিনের জন্য অনেক কাজ দিবে। স্ট্রেসের জন্য, স্ট্রেসের জন্য আমাদের 4টা কারণে আমাদের স্ট্রেস আছে। একটা হচ্ছে যদি এই ম্যানেজমেন্ট গুলোতে ভুল করি তাহলে আমাদের স্ট্রেস ঢুকবে। একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, যদি টাইম ম্যানেজমেন্ট ভুল হয়, যে আমার এখানে 10টায় প্রোগ্রাম, আমি ঘুম থেকে উঠলাম 10টায়, আমার স্ট্রেস আসবে কি আসবে না? নাকি আমি ফ্রি থাকবো? যদি আমার গুরুত্বপূর্ণ এরকম কোনো প্রোগ্রাম হয়, আমি যদি ওটাকে গুরুত্ব দিয়ে থাকি, আর আমার প্রোগ্রাম 10টায়, আমি ঘুম থেকে উঠলাম 10টায়, অথবা আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ওই জায়গায় একটা প্রোগ্রাম আছে, হঠাৎ করে 10:30টার সময় মনে হলো যে আরে আমার তো একটা প্রোগ্রাম ছিল ওখানে, তাহলে আমি স্ট্রেসে পড়বো না পড়বো না? করবো। তাহলে টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়। Yes. আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে হচ্ছে মানি। মানি, মানি ম্যানেজমেন্ট। যদি টাকা পয়সা ম্যানেজমেন্টে যদি ভুল করি তাহলে স্ট্রেস আসবে কি আসবে না? হ্যাঁ, আচ্ছা, মানি ম্যানেজমেন্ট নিয়ে বিশাল একটা জিনিস আছে, আমি খুব সংক্ষিপ্ত বলি। এইটা আপনারা, আমি যদি কোনোদিন আরো সময় পাই, মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা সেশন নিব, যে টাকার ম্যানেজমেন্ট কি। টাকা উপার্জন করে অনেকে, অনেক টাকা উপার্জন করে, কিন্তু ওই টাকার জন্যই সে আবার দেখা অসুস্থ হয়ে যায়। Yes. আছে না এরকম? আছে, আছে। টাকা উপার্জন করছে অনেক, এখন টাকার জন্যই সে অসুস্থ হয়ে যাচ্ছে, ওই টাকাই তাকে অসুস্থ বানিয়ে ফেলছে। তো বলছে মানি ম্যানেজমেন্টের জন্য মানিটাকে আপনারা ভাগ করবেন। 100 টাকা থাকলে এটাকে 2 ভাগে ভাগ করবেন, 80 টাকা আর 20 টাকা। আমার কথা বুঝতে পেরেছেন? এই 80 টাকা থাকবে আপনার পকেটে, আপনার কাছে, আপনার আয়ত্তের মধ্যে, আর 20 টাকা দিয়ে আপনার পুরো ফ্যামিলির, 20 টাকা বলতে বলছে 20-20% পুরো ফ্যামিলি খরচ করবো, আত্মীয়স্বজনের খরচ করবো, যত ফুর্তি আছে সব করবো, কিন্তু এই 80 টাকায় হাত দিব না। এটা আমার কাছে রিজার্ভ থাকবে, তাইলে আমার স্ট্রেস কমে যাবে। যদি পকেটে টাকা থাকে, কোনো একটা বিপদ আসলে দেখবেন আপনার মাথা কুল আছে, কারণ আপনি জানেন যে আমি ম্যানেজমেন্ট, আমি একে ফোন দিলে, একে দিলে, ওকে দিলেও আমার পিছনে অনেক লোক আসবে কাজের জন্য। কিন্তু যদি টাকা না থাকে, আপনার স্ট্রেসে কেউ কাছে আসবে না, Yes. সব ফাঁকে ফাঁকে থাকবে। তাইলে আমার যখন স্ট্রেস কমানোর উপায় হচ্ছে মানি ম্যানেজমেন্টে যদি ভুল করি, অনেকে কি করে
যে টাকা উপার্জন করছে, হয়তো দেখে গেল যে যারা বিদেশে থাকে, এরকম ঘটনা পত্রিকায় দেখা যায় যে সে কি করছে, টাকা পাঠাইছে ফ্যামিলির কাছে, ফ্যামিলি সেই টাকাগুলো খরচ করে ফেলছে, বিদেশ থেকে অনেক বছর পরিশ্রম করে এসে দেখলো যে সে আবার সেই শূন্য হাতেই দেশে চলে আসছে, এসে দেখলো তার কিছুই নাই। এরকম আছে না? আমার কাছে সেদিন একজন খুব গল্প করছিল যে স্যার আমি তো এত বছর বিদেশে কাটালাম, এখন এসে দেখছি আমার কিছুই নেই, আমার সব ভাই বোনরা সব যার যার মতো সবাই বড় হয়ে গেছে, আমি আগের মতোই গেছি। তাহলে তার মানি ম্যানেজমেন্টে সে ভুল করেছিল। বলছে এমনটি কথা বলি, ডন্ট টেক আদারওয়াইজ, বলছে এই টাকাটা আমার কাছেই আমার নামেই থাকবে, ইভেন আমার ওয়াইফের নামেও না। আমার কথা বুঝতে পেরেছি? এটা আমার কাছেই থাকবে, আমার নামে, আমার মৃত্যুর পরে আমার আইন অনুসারে যারা পাওয়ার তারাই পেয়ে যাবে, এটা ক্ষেত্রে আমার কোনো ইয়ে নাই, কিন্তু জাস্ট এই টাকাটা আমার কাছেই থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? যদি আমার কাছেই থাকে তাইলে কি হবে, আমার স্ট্রেস কমে যাবে। অনেক সময় দেখবেন যে এরকম হয় যে হাজবেন্ড ওয়াইফের বনিবনা হয়ে যায়, টাকা পয়সা হয়ে গেছে, এখন দেখা গেল হয়তো কোনো কারণে বনিবনা হয়েছে, দেখা যায় ওয়াইফ সরে করতেছে, অথবা তার কাজের সময় সে টাকাটা নিতে পারছে না, ইউজ করতে পারতেছে না, ওয়াইফ দিচ্ছে না তাকে, কারণ তার হাতে তো টাকা নাই উঠিয়ে দিই। তাইলে কি করবেন, মানি ম্যানেজমেন্টটা খুব শক্ত ম্যানেজমেন্ট, এটাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, তাহলে আমাদের স্ট্রেস কমবে। আর একটা স্ট্রেস আছে হেলথ ম্যানেজমেন্ট। যদি আমি যেটা ডিএক্সএন যে ম্যানেজমেন্টটা দিয়ে থাকে, ডিএক্সএন সব টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ডিএক্সএন সবকিছু সবসময় বেশি শেখায়। এখানে শেখায় হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট, স্বাস্থ্য ম্যানেজমেন্ট। থার্ড শেখায় হচ্ছে মানি ম্যানেজমেন্ট, মানিটাকেও সে সুন্দর ভাবে সে কিভাবে সে ইউজ করবে, সেভ করতে পারবে, সেগুলোও সে শিখাবে, এবং তাকে একটা সাস্টেইনেবল ইনকাম দিবে। তার মানে একটা ব্যাংক, মানে একটা সলিউশন থাকবে যে সে চিন্তা করবে না তার প্রতি মাসে এত টাকা তার আসবেই। এটা কিন্তু ডিএক্সএন তাকে শেখায় সাস্টেইনেবল ইনকাম। আমি জানি যে মাস শেষে বেতন পাইলে এত টাকা বেতন পাবো, আছে না? মাস রিটায়ারমেন্ট করলে পেনশনে এত টাকা পাবো, বেসরকারি চাকরি যদি হয়তো পেনশনে টাকা পাবো না, যা পাবো একবার পাবো। কিন্তু ডিএক্সএন যেটা করে তাকে সাস্টেইনেবল ইনকাম দিবে, ইভেন আফটার ডেথ, সে মরে গেছে, তার ওয়ারিশানরাও এই টাকা পাবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কমবে না। পেনশনে হলে অর্ধেক টাকা পাবে, আর ডিএক্সএন অর্ধেক দিবে না, ডিএক্সএন পুরো দিবে আর বাড়তে থাকবে। তার ওয়ারিশান দেখা গেল পরের মাসে 1,05,000 টাকা পাইছে, তারপরের মাসে 1,10,000 পাইছে, যদি সে সেই রকম একটা অবস্থান তৈরি করে যায়, তাহলে ডিএক্সএন কি নরমাল চাইতে অনেক ভালো সলিউশন, মানি সলিউশন দিচ্ছে না? এবং সাস্টেইনেবল, এটা কিন্তু সে নিয়ে যাচ্ছে না, কারণ সে তো তার নেটটাকে রেখে গেছে, দেশে বিদেশে অগণিত তার নেট রয়ে গেছে, তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, কাজ করছে। ওর মধ্যে কেউ যদি মারা যায়, তার নিচের লোকরা কাজ করতেছে, ও তো একটা হাত রেখে যায়নি, হাজারো হাত রেখে গেছে, লাখো হাত রেখে গেছে, যেগুলো অনবরত বাড়তেছে, যেটা তার রুট লেভেল জানেই না যে কোথায় কোথায় কাজ হচ্ছে। ইভেন জানা খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যায় যে কোন লেভেলে সে কাজ করছে, কোন লেভেল থেকে তার আর্নটা আসছে। আমি কি বুঝাইতে পারছি? ডিএক্সএন তাইলে কি, আমার মানির ব্যাপারটা দেখছে, হেলথের ব্যাপারটা দেখছে, আর একটা হচ্ছে নাইস একটা ব্যাপার বললাম, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। যদি এই ফ্যামিলি ম্যানেজমেন্ট করতে আমি ভুল করি, তাইলে আমার টেনশন বাড়বে, আমার ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, বাবা মায়ের সাথে বনিবনা হচ্ছে না, তাহলে এইটার ক্ষেত্রে এটা খুব দরকারি জিনিস। সব আছে, টাকা আছে, হেলথও আছে, কিন্তু আমার ফ্যামিলি লেভেল ভালো নাই, আমি টাইম মেইনটেইন করে সব কিছু এভরিথিং ঠিক করেছি, আমার ফ্যামিলি বন্ডিংটা ভালো নাই, আমি কি সুখী থাকবো? দেখা যাচ্ছে ওয়াইফ এক বাসায় থাকছে, উনি আর এক বাসায় থাকছে, কোনো বনিবনা হচ্ছে না, এইটাও লাইফটা সুখী না। এই লাইফটা কি সুখী? হেলথ, আমাদের ডিএক্সএন এর কথা হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আমাকে তিনটা জিনিস আনতে হবে। তাইলে আমাকে কি কি জিনিস জানতে হবে? টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এন্ড হেলথ ম্যানেজমেন্ট। আমরা ডিএক্সএন পরিবারে এই চারটা ম্যানেজমেন্ট এত সুচারুভাবে শিখবো যাতে আমাদের পুরো এই তিনটা জিনিস, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, তিনটাই আমরা পেয়ে যাই। আমরা ইনশাআল্লাহ স্লাইডে চলে যাই না? ইনশাআল্লাহ।
হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। মোটামুটি আমাদের লোকজন আসা শেষ হয়েছে। আমরা এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা 2013 টিএসআইপি। টিএসআইপি আমাদের এইবার টিএসআইপি হচ্ছে 2018 টিএসআইপি। এখানকার লোকজনদেরকে চিনি তো মোটামুটি, না কিছু কিছু চিনতে পেরেছেন তো? চেনা যাচ্ছে? আচ্ছা, এনাকে চিনি। জি স্যার, আপনি নিজেই তো। এই পাশে মিস্টার রফিক সাহেব আমাদের সাবেক কান্ট্রি ম্যানেজার। উনি এখন ইন্ডিয়ার মনে হয়, না, এখন বাংলাদেশেরও মানে আইজিএম আর কি, ইন্টারন্যাশনাল মার্কেটিং। আচ্ছা রফিক সাহেব। এখানে আছে মিস্টার ফয়সাল খান। জি জি। আচ্ছা, এই তো আমি চিনতে পারছেন, এটা হচ্ছে ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস। এখানে বাংলাদেশের মোটামুটি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সাথে ব্রাউন কালারের সব কাট সারা এগুলোই আমাদের। হ্যাঁ, এই কালারটাই আমাদের। জি। এটাও আমাদের কান্ট্রি ম্যানেজারের সাথে ডিপ সিতে যে পাহাড় আছে থাইল্যান্ড মালয়েশিয়ার বর্ডারের একটা পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে পাহাড়, সেই পাহাড়ের পাশে আমরা আমাদেরকে জাস্ট ভ্রমণের জন্য নিয়ে গিয়েছি, ওখানে দেখানোর জন্য আর কি। ওখানে গেছি এবং ওখানে ওরা কি করছে, ভাসমান পার্কের মতো করছে। এর মধ্যে মাছগুলোকে ওরা দেখায় যে ডিপ সিতে কি ধরনের মাছ থাকে। ওরা প্রত্যেকটা নেটের মধ্যে একটা করে মাছ আছে, ওরা নেটগুলো টেনে টেনে মাছগুলো উপরে উঠে আসে, তখন সবাই দেখার সৌভাগ্য পায়, সুযোগ পায় সির মধ্যে। এটা কিন্তু মেইন আইল্যান্ড থেকে অনেক দূরে, সমুদ্রের ভিতরে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে, পাহাড়ের কাছে আর কি। দেখি কত তাড়াতাড়ি শেষ করা যেতে পারে। আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমরা আজকে 3 ভাগ ভাগ করছি। একটা মোটিভেশন, দ্যাট মিন্স হোয়াই ডিএক্সএন, মানে কেন ডিএক্সএন এর কাছে আসবো, এটার জন্য আমি এটাকে ভাগ করছি হোয়াই ডিএক্সএন। আরেকটা ভাগে ভাগ করছি প্রোডাক্ট নলেজ অর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। আরেকটা ভাগে ভাগ করছি কেস প্রেজেন্টেশন, যে আমরা এই ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে আমরা কি ধরনের সফলতা পেতে পারি। সাকসেসফুল কেস প্রেজেন্টেশন গুলো আমরা এখানে নিয়ে আসছি। This is the DXN product is হইছে এখন বাংলাদেশের। এখন আমাদের কথা why DXN, how it will help me and my family, এটা কি করে আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করতে পারে। DXN provides solution. Because healthy person to remain healthy, যে সুস্থ আছে সে কিন্তু সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। ইয়েস। আর যে অসুস্থ আছে সে সুস্থ হতে চায়, ঠিক তো? জি। এটা হলো হেলথ সলিউশন। আমি প্রবলেমের কথা বলেছিলাম, এখন সলিউশনের কথা বলছি। হেলথ সলিউশন, যে সুস্থ আছে সে সুস্থই থাকতে চায়। তাইলে সুস্থ, যেহেতু আমার চারপাশে শত্রু আছে, টক্সিন আছে, স্ট্রেস আছে, এগুলো আমাকে দূরে রেখে আমি সুস্থ থাকতে চাই। আর যে অসুস্থ আছে তারা কি এই লাইনে আসবে না? ডিএক্সএন তাদেরকে হেল্প করবে না? অবশ্যই হেল্প করবে। এর জন্য তারা কি করতে চায়? আনহেলদি তারা সুস্থ হতে চায়। আর হচ্ছে ওয়েলথ সলিউশন, আমি ওয়েলথের কথা বলেছিলাম, টু ক্রিয়েট অ্যাডিশনাল ইনকাম স্ট্রিম ইন ইওর লাইফ। আমি যে কাজ করছি, ডিএক্সএন কি সব কাজ বাদ দিয়ে ডিএক্সএন করতে বলে? নো। অ্যাডিশনাল ইনকাম, আমি যে কাজ করছি সেই ইনকাম আমার ওকে, দ্যাটস ওকে, আমার আরো কিছু ইনকাম, এক্সট্রা ইনকাম চাই, এটার সলিউশন হচ্ছে ডিএক্সএন দেয়। টু সিকিউর ইওর ওল্ডার ডেজ, আমি যখন বয়স হয়ে যাবে, আমি চাকরি থেকে রিটায়ারমেন্ট যাব, তখন আমার যদি সরকারি চাকরি হয় অর্ধেক এসে যাবে ইনকাম, কিন্তু আমার খরচ কি অর্ধেক হয়ে যাবে নাকি খরচ ডাবলই হয়ে যাবে? আরো বেশি হয়ে যাবে। বাট ডিএক্সএন কি করবে? আমাদের কি করবে? সিকিউর করবে পরের দিনগুলোতে উইথ পজিটিভ ইনকাম, আরো বেশি ইনকাম দিয়ে। আমি বললাম যে আমি যদি নাও থাকি আমার ইনকাম কি কমবে না বাড়বে? ডিএক্সএন এর ইনকাম বাড়তে থাকে, ডিএক্সএন এর কমার ইনকাম না। এটা এই 25 বছরের ইতিহাস তাই বলছে। 25 বছরের ইতিহাস। আমাদের ডিএক্সএন ফ্যামিলিতে ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডরের নাম কেউ বলতে পারি? কারো জানা আছে? বুদ্ধিমান সেলিম। ওনার বাড়ি ইন্দোনেশিয়াতে। খুব লম্বা করে, মানে ডিএক্সএন পরিবারের সবচেয়ে লম্বা মানুষ হচ্ছে উনি।
তো ওনার লাইফ হিস্ট্রিটা আমার তার সাথে দেখা হয়েছে 2013-তে যখন টিএসএফ যাই। আচ্ছা ওইটা পরে বলবো। এরপরে হেল্পিং দ্য আদার্স বলছে আমি নিজে সুস্থ থাকতে পারি, নিজে টাকা ইনকাম করতে পারি, আমি কি আরেকজনকে সাহায্য করতে পারি নাকি? পারি। টিএক্সএন এই অপরচুনিটি দেয়, আমি আমার আরেকজনকে সাহায্য করতে পারি, আমারটাকে কমিয়ে না আমারটাকে বাড়িয়ে। উনি যদি আমার একজন ডাউনলাইন যদি 10,000 টাকা ইনকাম করে, আমার ইনকাম কি কমে যাবে না বাড়বে আরো? আমি যদি সেই সময় 20,000 টাকা ইনকাম করতাম, আমার ডাউনলাইন একটা মেম্বার এসে সে 10,000 টাকা বোনাস পেলো, পরের মাসে আমার কি 30 হবে না 40 হবে? আরো বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ ডিএক্সএন এইটা ইনশিওর করে আমার নিচের লোক যেই বোনাস পাবে আমি তার চেয়ে অবশ্যই। এজন্য হোয়াই ডিএক্সএন এর অ্যানসার গুলো আমি দিতে চাচ্ছি। একটা হচ্ছে হেলথ সলিউশন। আই ডোন্ট হ্যাভ এনি ডিজিজ, শুড আই ওরি অ্যাবাউট মাই হেলথ? আমার এখন কোনো অসুখ নাই, কিন্তু আমি কি নিশ্চিন্ত যে আমার ভবিষ্যতে কোনো অসুখ হবে না, অথবা আমি নিশ্চিন্ত না কিন্তু যে সামনে আমার সমস্যা আসতে পারে। কারণ চারপাশে যেভাবে মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, হার্টের অসুখ আক্রান্ত হচ্ছে, এই বয়স হলে আমরাও অসুস্থ হয়ে যেতে পারি, এই জন্য আমরা ওরি। তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে হেলথ সম্পর্কে জানতে হবে। কি বলছে, if we don't take care our health today we are tomorrow potential customer of various disease। খুব সুন্দর কথা বলছে, যদি আজকে আমরা আমাদের স্বাস্থ্যের যত্ন না নেই, আগামী কালকে কি হব, আমরা পটেনশিয়াল কাস্টমার অফ ভেরিয়াস ডিজিজ, অনেক ডিজিজের কাস্টমার হয়ে যাব। ওই যে বললাম ডায়াবেটিস চার হা করে আছে, হার্টের অসুখ আমাদের দিকে হা করে আছে, কিডনি অসুখ আমাদের দিকে তাকায় আছে, লিভারের অসুখ আমাদের দিকে তাকায় আছে, এরা কিন্তু আমাদের দিকে তাকায় আছে। যদি আমরা যত্নবান না হই, সতর্ক না হই, ওরা আমাদের দিকে ধেয়ে আসবে, ওদেরকে আটকানোর ব্যবস্থা নাই। Today we may think that we don't have any level of disease with us, but we fail to understand that strong process we are going to inside the body make us sick and unhealthy। বলছে আজকে আমরা সুস্থ আছি, বাট যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা চলছি, হাঁটছি, এগোচ্ছি, তে সামনে আমাদের দিকে এই ধরনের বড় ধরনের অসুখগুলো তাকায় আছে, আনহেলদি করার জন্য, অসুস্থ করার জন্য ওরা আছে। তার জন্য কি হচ্ছে, আমাদের শরীরে এখন অসুখ নাই বলে আমরা হেলদি, কিন্তু কি কি অসুখ সিম্পটম গুলো, যেমন কমন মানে কিছু কিছু কমন ডিজিজ, ফ্লু লাইক ইলনেস, এগুলো আছে কিন্তু ঠান্ডা, সর্দি, জ্বর, ফ্লু লাইক ইলনেস যেটা, এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের আশেপাশে আছে। এখন এটার জন্য কি করছি, আমরা কিছু মেডিকেশন করি, নিজেই ওষুধ খাচ্ছি, অথবা কখনো অল্প অসুখ হলে নিজেই ওষুধ খাচ্ছি। এই ওষুধগুলোর মধ্যে ওষুধগুলো কিন্তু আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে। কি কি ওষুধ নেই, নিজে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, হচ্ছে খুব মারাত্মক, নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না, অথবা ডাক্তারের কাছে দিচ্ছি, ডাক্তার আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কারণ ওই আলটিমেটলি ওগুলোর জন্য আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তাছাড়াও আমাদের বয়স হওয়ার সাথে সাথেই আমাদের শরীর বৃত্তীয় বিভিন্ন চেঞ্জের কারণে আমরা কিসে আক্রান্ত হচ্ছি, টায়ার্ডনেস, যে আগে জোরে কাজ করতে পারতাম এখন আর পারি না, হাঁপায়ে যাই। কি হয় আমি সব বলবো, টায়ার্ডনেস, অবিসিটি, গ্যাস্ট্রিক আলসার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ডিজিনেস, আমার কর্মক্ষমতা সব আস্তে আস্তে কমিয়ে ফেলছে, বলছে বয়স হয়ে গেছে এখন আর পারা যাচ্ছে না। তারপরে আরো স্পেশালাইজড ডাক্তারের কাছে যাচ্ছি, তারা আরো বেশি ওষুধ প্রয়োগ করছে, সেগুলো আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে। পরবর্তীতে কি হচ্ছে, আমি দেখা যায় আলটিমেটলি আমরা একদম মানে চেইন কাস্টমার হয়ে যাচ্ছি, ডায়াবেটিসের, হার্ট ডিজিজের, কিডনি ডিজিজের, আর্থ্রাইটিস এবং আরো ডিজিজের। আমি যেটা নিয়ে শুরু করছিলাম যে অ্যাকচুয়ালি যদি এইটা আমরা দিকে তাকাই তাইলে আমরা এর সলিউশন গুলো পেতে পারি। দিস ইজ এ হিউম্যান সেল, যেটা আমার একক, যেটা একটা বিল্ডিং এর একক ইট বলেছিলাম, এটার একককে সেল বলছি। এই সেলের মধ্যে এইটা হচ্ছে সেন্টার, যেটা সেন্টার, দ্যাট মিন্স এইটা হচ্ছে, এটা দেখছেন, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এর চারপাশে আরো জিনিসগুলো আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আমি সবগুলোই বললে এত সময় পাওয়া যাবে না, তারপরে কিছুটা বলি, যেমন মেইনলি যেমন ডায়াবেটিসের কথা বলি। ডায়াবেটিস কেন হয়, সেলটা অসুস্থ হচ্ছে, সেলটা অসুস্থ হলে আমি ডায়াবেটিসের কথা বলি। একটা জিনিস বলি যে ডায়াবেটিস হয় যে এইটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দা বডি। পাওয়ার হাউস মানে আমাদের সাবস্টেশন আছে না, সাবস্টেশন। এখন এর মধ্যে যদি গ্লুকোজ না ঢুকে তাইলে এটিপি তৈরি করতে পারবে না। এটিপি হচ্ছে এনার্জি, এটিপি তৈরি হবে না।
এখন আপনি চিনি খাচ্ছেন, চিনিটা কিন্তু রক্তের থেকে সেলের মধ্যে যায়, এর সেলের ভিতরে ঢুকে এর মধ্যে ঢুকতে হবে। এখন ইনসুলিনের কাজ হচ্ছে দারোয়ানের মতো। দারোয়ান বলতে এই কলাপসিবল গেটের ওখানে গেট আটকায় যদি দারোয়ান চাবি নিয়ে সরে যায়, ভিতরে যদি আগুন লাগে, কেউ কি বেরোতে পারবে? না। অথবা নতুন কোন লোক আসছে আমার সেমিনার ঢুকতে চাচ্ছে, ঢুকতে পারবে? না। দারোয়ান নাই। তো আমাদের এই ইনসুলিনটা হচ্ছে দারোয়ানের মতো কাজ করে, সেলের মেমব্রেনে সে থাকে, উপস্থিত থাকে। যখনই চিনি খাই, গ্লুকোজ গুলো সেলের মেমব্রেনে যাওয়ার সাথে সাথে ও গেট খুলে দেয় যে যাও। আর যদি না থাকে ও যেতে পারে না। ইনসুলিন নাই, ও যেতে পারবে না, ও রক্তের মধ্যে ঘুরে বেড়াবে। তখন ডাক্তার যখন রক্ত চেক করবে, বলছে রক্তের মধ্যে অনেক বেশি গ্লুকোজ আছে, দ্যাট মিন্স আপনি ডায়াবেটিস আক্রান্ত, আপনি ঢুকতে পারতেছেন না। কিসের জন্য? ইনসুলিন নাই। ও তালা যে খুলে ঢুকবে, সেই ঢুকার ব্যবস্থা নাই। আর না ঢুকলে এনার্জি হবে না, শরীর দুর্বল লাগবে, আর ব্রেন বলবে যে তুমি একটু চিনি খাও না কেন, একটু ভাত খাও, একটু চিনি খাও, রুটি খাও, তোমার তো গ্লুকোজ একদম শর্ট। কিন্তু আসলে কি শর্ট? গ্লুকোজ রক্তে আছে, কিন্তু আবার মানে সেলের ভিতরে ঢুকতে পারতেছে না। আর এর জন্যই ব্রেন বলতেছে যে তোমার তো গ্লুকোজ নাই, তুমি শক্তি পাবা কি করে? একটু একটু করে মিষ্টি খাও, চিনি খাও, ভাত খাও, রুটি খাও। আর এই জন্য আগেকার দিনের এক সময় ডাক্তাররা বলতো যে ডায়াবেটিস পেশেন্ট হচ্ছে ফার্স্ট ক্লাস লায়ার, ওরা চুরি করে করে হলেও চিনি খায়। আসলে আসলে কিন্তু সে চোর না, তার ব্রেন কিন্তু বাধ্য করতেছে তাকে মিষ্টি খাওয়ানোর জন্য। তার কারণ ব্রেন পাচ্ছে না, এটিপি পাচ্ছে না, চিনি পাচ্ছে না, কার্বোহাইড্রেট পাচ্ছে না। কিসের জন্য পাচ্ছে না? ইনসুলিন নাই বলে। যদি আমরা ইনসুলিনটাকে বাড়াইতে পারি, যদি আমরা ইনসুলিনটা বাড়াইতে পারি, তাইলে কি হবে? তাইলে কি হবে? ও যাবে যত চিনি খাই। ছোটবেলা আগেকার মানুষ কত 1 কেজি 5 কেজি গুড় খেয়ে ফেলতো, আখের গুড়। আমাদের এলাকায় আখের চাষ হইতো, তো এখন হয় না। তো এই আখের গুড় খেয়ে ফেলতো, তাদের ডায়াবেটিস হইতো না। তো এখন দেখেন, আমি এখানে একটু বলি যে আবার ইনসুলিনটা আবার কেন কমে গেল। ইনসুলিন কমে গেল, দেখেন কিছু টক্সিন কি করলো। আচ্ছা, যখন সাইক্লোন হয়, জলোচ্ছ্বাস হয়, যে পানি মানুষের জীবন বাঁচায়, সেই পানিটা কি তখন আবার তাদের জন্য মরণের কারণ হয়ে দাঁড়ায় না? ইয়েস। হ্যাঁ, যেটা বাতাস না হলে আমরা নিঃশ্বাস নিতে পারি না, সেই বেশি সাইক্লোন হলে বাতাসে মানুষজন উড়ে ঘর বাড়ি শেষে মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। এইটা হচ্ছে একটা হাতুড়ের মতো জিনিস দেখাইলাম, এইটার নাম হচ্ছে প্যানক্রিয়াস, মানে অগ্নাশয়। এটা লংগিটিউডিনাল বডিতে থাকে, ট্রান্সভার্সলি, মানে এরকম ভাবে লম্বা লম্বি এরকম আছে বডিতে। এর কয়েকটা পার্ট আছে, এটা মাথা, এটা ঘাড়, এটা বডি, এটা লেজ। এই মাথার মধ্যে অনেকগুলো থাকে না, একটাই থাকে। একটা অর্গান, প্যানক্রিয়াস। একটা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যে এই মাথার দিকে দুইটা পার্ট আছে। একটা পার্ট আছে, নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা আলফা সেল আর একটা বিটা সেল। এই বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন উৎপাদন করা। This is a factory to produce insulin. সেই ফ্যাক্টরি থেকে ইনসুলিন আসে। এখন এই ফ্যাক্টরিতে আপনি ফুয়েল দেন না, গ্যাস লাইনে গ্যাস দেন, অথবা পেট্রোল থাকলে পেট্রোল দেন। আমাদের এখানকার পেট্রোল হচ্ছে ব্লাড, রক্ত যাবে, এরা অ্যাক্টিভ হবে, কাজ করবে, করবে না? করবে। এখন যদি আপনি ওই পেট্রোল পাইপের মধ্যে যদি কোনো ময়লা টয়লা জমে রাস্তাটা জাম হয়ে যায়, একদম পুরা বন্ধ হয়েছে, আমি এত বন্ধ করলাম না অল্প বন্ধ করলাম। অর্থাৎ আগে এরকম মোটা পাইপ দিয়ে যেত, এখন এত মোটা পাইপ দিয়ে যেত, এখন এইটুকু মোটা পাইপ দিয়ে যাচ্ছে। ইনসুলিন কি আগের মতো প্রোডাকশন হবে, না এইরকম ইটুক হবে? কমে যাবে না? এই জিনিসগুলো কি? এই যে জমছে ময়লা, বলছে এগুলো খুব ভালো জিনিস ছিল, চর্বি, ঘি, গরুর মাংস, হ্যাঁ, ভালো ভালো দামি দামি জিনিস, পোলাও বিরিয়ানি খাইছিলাম, এগুলো জিনিসগুলো যেগুলো সব এখানে জমছিল। এটা জমে হচ্ছে টিজি, মানে এই যে রান্নার তেল, টোটাল কোলেস্টেরল। আর একটা হচ্ছে এলডিএল। এলডিএল বড় মাছ, মোটা মাংসে থাকে এলডিএল, গরুর মাংস, ছাগলের মাংস, মহিষের মাংস, যেটা যে রান্না করার পর পর দেখুন জমে যায়। গরুর মাংস একটু একজন খাইতে দেরি হয়েছে, আর একজন সাথে জমে গেছে, আবার গরম করতে হয়। এটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল। টিজি হচ্ছে ভেজিটেবল অয়েল, সয়াবিনের তেল, সরিষার তেল, অলিভ অয়েল, সব টিজি। আর টোটাল কোলেস্টেরল হচ্ছে এনিম্যাল ফ্যাট। এইগুলো কি হয়েছে এখানে জমছে, বলছে একদিনে জমছে, বলছে না দিনে দিনে জমছে, বছরে 2% করে জমছে। জমে জমে এই রাস্তাটাকে আটকাই দিছে। এখন ও আর ইনসুলিন তৈরি করতে পারে না।
তাহলে আমরা যদি এমন কোন তথ্য আমাদেরকে দেয় যে এই রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার একটা ব্যবস্থা আছে, শরীর থেকে এলডিএল কোলেস্টেরলকে ভেঙে দেবে, টিজিটাকে কমায় দিবে, আর টোটাল কোলেস্টেরলও কমে যাবে, তাহলে এই রাস্তা যদি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, এই লোকটা যদি আবার ইনসুলিন নেওয়া বন্ধ করে দেয়, সে যদি স্বাভাবিক লাইফে ফেরত আসে, সেটা কি ভালো একটা কাজ হবে না? Yes. Yes. ডিএক্সএন যদি এরকম কোনো সহায়তা করে, তাহলে কি আমরা কি ভালো একটা উপায় খুঁজে পাবো না এখানে? Yes. থ্যাংক ইউ। তাইলে আমরা বুঝতে পেরেছি যে আমরা ওই মাইটোকন্ড্রিয়ার ঘটনা বুঝলাম। স্যার আর? স্যার এই আলোচনাটা স্যার একটু পেনক্লিয়ার একটু জি রিপিট করুন। একটু repeat করে দিন স্যার। পেনক্রিয়াস পেনক্লিয়ারের ব্যাপারটা একটু repeat করে দিন। প্যানক্রিয়াসের বলছিলাম যে এই একটা প্যানক্রিয়াস তো আঁকানো সুন্দর হয় নাই, তারপর আমি দেখালাম খুব সুন্দর হয়েছে স্যার। এই প্যানক্রিয়াসের মানে একটা মডেল চিত্র করলাম যে 4টা পার্ট থাকে, মাথা, ঘাড়, লেজ, বডি, লেজ। এই মাথার মধ্যে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে দুই ধরনের সেল থাকে, আলফা সেল আর বিটা সেল। এই বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। যেহেতু এটা ফ্যাক্টরি, আমি যদি মানে আমাদের মানুষ তৈরি ফ্যাক্টরির কথা চিন্তা করি, তখন দেখি যে মানে আমি আমার বাস্তবতার কথা বলছি। আমার আগের একটা গাড়ি ছিল, এই গাড়িটার আগের গাড়িটা, তো মাঝে মাঝে ওই পিকআপে সমস্যা হইতো। এই মিস্ত্রি সেই মিস্ত্রি, এ বলে এটা করতে হবে, এই বলে ইঞ্জিন দুর্বল হয়েছে, এই অনেক কথা। পরে এক বিজ্ঞ মিস্ত্রির কাছে গেলাম, ইয়াং, বেশি বয়স না। সে বললো, স্যার আপনি কি কখনো গাড়ির ফুয়েল লাইনটা পরিষ্কার করেছেন? না তো। কয় তাইলে স্যার ওখানে একটা সমস্যা থাকতে পারে। ডায়াবেটিস যে কি করলো, কিছুই না, জাস্ট টাঙ্কির মুখে একটা আছে, মানে যেখান থেকে তেলটা যায় লাইনে, ওইটা খুলে বের করে দেখলাম পুরো ময়লা আটকে গেছে। এখন তেল যেতে পারে না, যার জন্য পিকআপ দিলে পিকআপ ওঠে না, আরএমপি বাড়ে না। তখন উনি বের করে দিয়ে আমার অল্প একটু সলিউশন দিল, গাড়ি আমার ওকে হয়ে গেল। আমি তখন আমার শরীরের সাথে চিন্তা করি, এই ঘটনা তো আমার শরীরেও ঘটতেছে। Yes. আমার শরীরের সাথে এই ঘটনাই ঘটতেছে যে আমি এই লাইনটাকে যদি বন্ধ করে রাখি, তাহলে সে তো আর উৎপাদন পুরোপুরি করবে না। দেখেন ডায়াবেটিস নিয়ে কত কিছু গল্প তৈরি হইতেছে, আমি একটু বলে শেষ করে দিই। এটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে কি গল্প হচ্ছে, ঠিক এখানে যখন 30% ব্লাড ছিল, তখনই পেশেন্ট কিন্তু একটু ডায়াবেটিস খাইলে, বেশি খাইলে ডায়াবেটিস হয়, দুর্বল লাগে, ইত্যাদি ইত্যাদি। ডাক্তার কি বললো, বার্ডেমের দিকে চলে গেল। ডায়াবেটিস হাসপাতাল ডায়াবেটিক ডাক্তারের কাছে গেল। সে কি করলো, রোগীটাকে এরকম আপনার মতো বসিয়ে বলল যে আপনার যে অসুখ হয়েছে এটা জিন্দেগিতে আর ভালো হবে না। এই যে একটা বই দিলাম, এটা পূরণ করেন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের কাছে আসবেন, আর টিল ডেথ এটা মানতে হবে, জানতে হবে, এরকম ভাবে চলতে হবে, নাইলে ডায়াবেটিস থেকে বের হতে পারবেন না। উনি বলে আপনাকে বই ধরাই দিয়ে আপনাকে একটা আজীবন পেশেন্ট করে নিল। কেসের আসামি বানানো। হ্যাঁ একদম, প্রতিদিন আসবেন। কি করবে, প্রথমে আপনাকে হাফ ট্যাবলেট দিয়ে শুরু করেছিল। হাফ ট্যাবলেটের কাজ কি? হাফ ট্যাবলেটের কাজ হচ্ছে টু স্টিমুলেট দা বিটা সেল। বলছে যে তোমাকে খাবার আমি দিব না, যেটুক খাবার দিছি এইটুক দিয়ে তুমি বেশি খাবার তৈরি করতে হবে, বেশি ইনসুলিন তৈরি করতে হবে। যেমনটি বলেন, আমি বলি আমি যদি খুব একটু কড়া লোক হই, আর আমার বাসায় যদি দুইজন কাজের লোক নেই, তো বললাম যে তুমি ঠিক 10টার সময় এসে কাজ করবা, কিংবা সকাল থেকে কাজ করবা, তো দেখা হলো সে একটু লেটে আসছে, অথবা 10টার সময় আসছে, আমার কাজ শেষ করে খাবার খাবা। কিন্তু দেখা হলো 12টার দিকে ক্ষুধা লেগে গেছে, সে কাজের গতি কিন্তু কমায় দেয়, পারছে না। কিন্তু আমি তো খুব রাগী লোক, মাঝে মাঝে একটা জোরে জোরে ধমক দিচ্ছি, কাজ আসতে কেন, সে কিন্তু আবার দ্রুত করে। করতে করতে দেখা গেলো যে 12টা হচ্ছে, কাজ শেষ হয় নাই, কিন্তু ভয়ে সে খাবারও চাইতে পারতেছে না। তো একসময় কি হয়, মাথা ঘুরে পড়ে যাবে, হাইপোভলিউমিয়া হয়। এইটাও তাই হয়, কি হয়, ওকে হাফ ট্যাবলেট দিয়ে বিদায় করে, আর হাফ ট্যাবলেট খেয়ে ওই লোকটা ভালো হয়ে যায়। হাফ ট্যাবলেট খেয়ে লোকটা কিন্তু তখনকার মতো খুব ভালো হয়ে যায়, কারণ সে কি করে, আবার কিছু খাবার দাবার রেস্ট্রিকশন দেয়, আপনি গ্লুকোজ কম খাবেন, মিষ্টি কম খাবেন। তাহলে মিষ্টি কম গেল, ওদিকে তাকে স্টিমুলেশন দেওয়া হলো। আস্তে আস্তে 1-2 বছর পরে এই হাফ ট্যাবলেট একটা ট্যাবলেট হয়, আগে এক বেলায় খেত, এখন সকাল বিকাল খাবেন। এরকম করতে ওর রাস্তা কিন্তু আস্তে আস্তে বন্ধ হতেই থাকে। 5 বছর পরে দেখা গেল পুরা বন্ধ হয়ে গেছে। তখন ডাক্তার ওনাকে খুব বকাঝকা করে, এই তুমি কোনো মানো না, তোমার জন্য এখন আর ওষুধে হবে না, তুমি এখন যা খাবা সেই অনুযায়ী হিসাব করে ইনসুলিন দিয়ে দিলাম, এই ইনসুলিন তোমাকে নিতে হবে আপ টু ডেট, যেদিন সে মরে যাবে সেদিনও নিতে হবে নাকি? Yes. সে নিতে না পারলে অন্যরা হয়ে গেছে, এখন ইনসুলিন দিতে হবে, যতটুকু খাবে ততটুকু ইনসুলিন, কারণ এই রাস্তা টোটালি ব্লক হয়ে গেছে। এখন ব্লক লোকে যতই পিটাই মারি, ও কি আর ইনসুলিন দিতে পারবে না? আগে একটু গিয়েছিল, ওখান থেকে আমি পিটাই আর একটু বেশি করছিলাম, কিন্তু যখন টোটাল বন্ধ হয়ে যাবে সে টোটালি দিতে পারবে না। তখন বলা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2।
আচ্ছা এখন আর আপনার লাভ হবে না, আপনি যতই চিল্লাপাল্লা করেন ইনসুলিন নিতে হবে, যতটুকু খাবার খাবেন ততটুকু মেপে মেপে ইনসুলিন নেবেন। আছে এরকম পেশেন্ট বহু আছে, আমি দেখাবো, আজকেই দেখাবো। তাহলে আমি ইনসুলিনের ঘটনাটা বললাম, এটা বুঝে ফেলছি তো, আর বুঝলে কিন্তু মানা খুব সহজ। আমি এখানে এই অসুখটা ক্ষেত্রে বের হতে পারি। ডক্টর ডেভিড হেবার, আপনারা ওনাকে নেটে সার্চ দিয়ে পাবেন, ডিন অনিস ডক্টর ডেভিড হেবার, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ফুড এন্ড নিউট্রিশনের উনি প্রধান। উনি ভদ্রলোক বলছেন যে বিগত পাস্ট সেঞ্চুরি, এই 100 বছর ধরে এই অসুখগুলো নিয়ে মেডিকেল সায়েন্স বলছে প্রতারণামূলক ব্যবসা করে গেছে। তারা কি করছে, একজন পেশেন্ট বললাম যে তাকে আগে বুঝাইছে শোনাইছে এটা আপনার সারা জীবনের অসুখ, কখনো ভালো হবেন না। তারপরে তাকে বই ধরাই দিছে, তাকে সিস্টেম দিয়ে দিছে, ওষুধও চললো অসুখও চললো। আর কি করবে, ওদের যে গবেষণার যে ফান্ড, এই ফান্ডগুলো কারা দেয়? ঔষধ কোম্পানি দেয় নাকি? ইয়েস আমি যে রিসার্চ করব আমাকে আগে গাইডলাইন দেওয়া হয়, তুমি এইভাবে রিসার্চ করো যাতে ওষুধও থাকবে অসুখও থাকবে। ইয়েস রাইট। আমাকে আজীবনের জন্য জানে ওষুধ গবেষণা করে দেয়। এখন বলছে যে না, এখন আমরা ওরাল ইনসুলিন আবিষ্কার করব। ওরাল ইনসুলিন মানে, এবং আলটিমেটলি এসে যাবে কিছুদিনের মধ্যেই, ওটা প্রক্রিয়া চলতেছে, যে মুখে খাবে আর ফুটা করে লোককে আর কষ্ট দেওয়া যাবে না, বডি ঝাঁঝরা করা যাবে না। না করা যাবে না। এখন ওরাল ইনসুলিন খাবে। ওরাল ইনসুলিন মানে মুখের ট্যাবলেটের মতো ইনসুলিন খেয়ে নেবে, তার কাজ হয়ে যাবে। বুঝা গেছে না? তাহলে মানে আমি এখান থেকে বের করতে চাই না, কারণ আমার ব্যবসা চলে যাবে। যে আগে বার্ডেন যে টিনের ঘর ছিল 80 দশকে, এখন সেটা 24-25 তলা অট্টালিকা হয়ে কেউ ডায়াবেটিস থেকে বের হতে পারে না, একটা পেশেন্ট বের হতে পারে না। আগে যদি 100 পেশেন্ট ছিল, এখন 1 লাখ পেশেন্ট হয়ে গেছে বেড়ে বেড়ে। ডায়াবেটিসের রোগীরা বের হতে পারবে যদি তারা জানে যে এইভাবে ডায়াবেটিস হয় আর কিভাবে এখান থেকে বের হওয়া যাবে। এই পদ্ধতিতে লোককে জানাই দিই, এই আমাদের ডায়াবেটিস ওই আগের আজ থেকে 50 বছর আগে যে অমুক গ্রামের অমুক হাজী সাহেবের ডায়াবেটিস আছে, এই রকমই বলবে, ডায়াবেটিস পেশেন্ট খুঁজে পেতে কষ্ট থ্যাংক হবে। ইউ সো মাচ স্যার। যে আমরা ডায়াবেটিসকে ইরাডিকেট করতে পারি। ইরাডিকেট বুঝতে পেরেছেন? যেমন এখন ওই বসন্তের রোগী পাওয়া যায় না, পাওয়া যায় কলেরা রোগী আইতে পারে, যে এটা কিন্তু ওই রকম অসুখ না যে আমার বাপ মা মরে গেছে ডায়াবেটিস, আমাকেও ডায়াবেটিসে মরতে আজকে হবে, ধরা রাখার না। এরকম আছে না যে বাপ মার ডায়াবেটিস আমার হবে, এটাও কিছু না। বলছে লাইফস্টাইল আর ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি ইজ নাথিং বাট এ লোডেড গান। লোডেড গান মানে পিস্তলের মধ্যে গুলি আছে, আর লাইফস্টাইলটা হলো টিগার। বুঝতে পেরেছি? যদি চাপ না দিই, যে বন্দুক থেকে কি পিস্তল থেকে গুলি বেরোবে? অর্থাৎ আমার ফ্যামিলি হিস্ট্রি যতই খারাপ হোক, আমি যদি ওই টিকার না টিপি, তাইলে আমি ওই অসুখে আক্রান্ত হব না। আমি যদি জানি যে এখানে একটা গর্ত আছে, আমি এই দিক দিয়ে যাই, আমি গর্তের মধ্যে পড়বো? লাইফস্টাইল ইজ দিস, যে আমি আমার ফ্যামিলি হিস্ট্রি থেকে বের হয়ে যেতে পারি শুধু লাইফস্টাইল চেঞ্জ করে। আমরা ডিএক্সএন এই লাইফস্টাইল শিক্ষা দেই, কি করে আমরা ভালোভাবে চলতে পারি। এখন আমরা এই সেলের কথা বলছিলাম, যখন এই সেলটা অসুস্থ হয়ে যাবে, সেল অসুস্থ হবে, আলটিমেটলি টিস্যু অসুস্থ হবে, টিস্যু অসুস্থ হওয়া মানে অর্গান অসুস্থ হবে, আলটিমেটলি আমি অসুস্থ হয়ে যাব, মানুষ অসুস্থ হয়ে যাবে। তাইলে এগুলো মোটামুটি সেলের বিষয়টা বললাম, যে এর মধ্যে কি থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ওয়াটার থাকে, সবগুলো একই জিনিস। এখন কিভাবে অসুস্থ এটা দেখি। আজকে যে টাটকা সবজি দেখতেছি, এই সবজিগুলো কি হেলদি না আনহেলদি? আমি আগেই বলেছিলাম, ওগুলো স্প্রে করে বাজারে নিয়ে আসছে। প্রতি সপ্তাহে আমার বাড়ি থেকে একদিন আমি গ্রামের থেকে রিকশায় আসতেছিলাম, মাঝখানে মাঝ রাস্তায় একটা লোক লাফ দিয়ে আমার ভ্যানের উপর উঠে বলল, আমাদের এলাকায় ভ্যান চলে, রিকশাও চলে না, এই 1-1.5 কিলোমিটার জায়গা। উঠে এসে আমাকে গল্প শোনাচ্ছে যে আমি কিছুদিন থেকে শশা তুলতেই পারতেছিলাম না, খালি গাছের পাতা পোকায় খেয়ে ফেলে। তারপরে আমাকে একদম বুদ্ধি দিল, তুমি প্রতিদিন বিষ স্প্রে করবা। আমি প্রতিদিন স্প্রে করি, একটা শশাও খাইতে পারে না পোকা। এখন টাটকা শশা হচ্ছে, বললাম যে এখন টাটকা শশা পোকা খাইতে পারতেছে না, এখন মানুষ খাই ফেলবে আর কি। আমি আমার গ্রামের কথা বলতেছি, আমাকে শোনায় বলতেছে যে এখন আমার একটা শশাও নষ্ট হচ্ছে না, একদম টাটকা শশা হচ্ছে, আমি প্রতিদিন স্প্রে করি। আপনি 5 কেজি নিয়ে যান। এরপরে দেখেন, ইটিং পয়জন উইথ ভেজিটেবল এন্ড ফ্রুটস। বাস্তব কথা, এটা বিভিন্ন নিউজে বিভিন্ন সময় প্রতিদিন আসতেছে, এগুলো পত্রিকায়। ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত গ্যাসের মাত্রা, কার্বন মনোক্সাইড, যদিও এখন কমছে। এটা যখন 3 স্ট্রোক হুইলার ইঞ্জিন ছিল, তখন ইঞ্জিন ছিল, তখন বেশি কার্বন মনোক্সাইড হতো, একটু এখন কমছে, গ্যাসের ব্যবহার হওয়ার পরে কিছুটা কমেছে।
দেখা যাচ্ছে ঢাকার 4 নদীতেই বিষ, 4টা নদীর পানির অবস্থা, বুড়িগঙ্গার পাশ দিয়ে গেলে বোঝা যাবে যে পানি কিরকম দূষিত হয়ে গেছে। এবং ওর মাছ খাওয়া বলছে আইসিডিডিআর বলছে নিষেধ, এগুলোর মাছ খাওয়া যাবে না, কারণ এর মধ্যে অতিমাত্রায় তেজস্ক্রিয়তা আছে। এই জিনিসগুলো আমরা পত্রিকায় প্রায়ই দেখছি না, জি প্রায়ই দেখছি। আর একটা জিনিস আমি আগে বলছিলাম, স্ট্রেসের কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি না। কি বলছে, স্ট্রেস ইজ নোন টু বি অ্যাসোসিয়েটেড উইথ 70 to 80% অফ হেলথ প্রবলেম। 70 থেকে, যদি আপনি স্ট্রেসে থাকেন আর যদি একটু হালকা ডায়াবেটিস থাকে, দেখবেন ডায়াবেটিসের মাত্রা 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। একটা মানুষের চেহারা চেঞ্জ হতে পারে স্ট্রেসের জন্য, এটা বোঝা যায় যদি তাকে স্ট্রেসে ফেলা যায়। আর স্ট্রেসের জন্য মানুষ অসুস্থ হয়ে যায়। যদি আজকে তো সময় নাই, তারপর আমি একটু ঘটনা বলি। ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শুনছেন তো কেউই? বিধানচন্দ্র রায় ইন্ডিয়ান একজন ফেমাস ডক্টর। উনি হচ্ছে এমবিবিএস ডক্টর, বাট উনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। হোমিওপ্যাথিক ডাক্তার এবং এমআরসিপি ডাক্তার, অনেক বড় মাপের ডাক্তার, আবার হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। তো উনি একটা প্রমাণ করছেন, মানুষকে স্ট্রেসে ফেলালেই অসুস্থ বানানো যায়। স্ট্রেসে ফেললেই তাকে অসুস্থ বানানো যায়। উনি কি করছেন, কলকাতা থেকে চারটা স্টপেজকে উনি বেছে নিয়েছেন ট্রেনে, যে 4টা স্টপেজ, বুঝছেন, স্ট্রেসে 4টা স্টপেজে ট্রেন যাচ্ছে, এই একটা স্টপেজ, এই স্টপেজ, এই স্টপেজ, উনি নির্দিষ্ট বগি, নির্দিষ্ট সিট নাম্বারে যে যাত্রী বসবে তার পাশের একটা সিটকে উনি কনফার্ম করছেন যে তুমি এই সিটে উঠবা, উঠে এই কথা বলবা, তারপর নেমে যাবা, এ উঠে এই জায়গায় একই কথা বলবে, এই কথা বলবে, এই কথা বলবে। এ যে পাশের সিটে যে বলছে যে দাদা আপনি কি কেমন কেমন অসুস্থ লাগছে, আপনি কি সুস্থ আছেন তো? বলছে না না না, আমি তো অফিসে যাচ্ছি। ওরা তো সব ট্রেন যায়, অফিসে যায় আর কি, আমি ভালো আছি। বলছে না, আমাকে দেখে মনে হচ্ছে আপনি কেমন যেন লাগছে। তো চাপ কিছু বলে না, ওর ঠিক স্টেশনে ওর ঘুমছে। কি দাদা আপনি কেমন লাগছে, এরকম লাগছে কেন আপনাকে, আপনি কি অসুস্থ নাকি? বলছে যে কি ব্যাপার, আগের লোকটা এই কথা বললো, আবার এ উঠে একই কথা বলছে। তখন আমি একটু বিরক্ত হয়েছে, ভাই আমি যা আছি ভালো আছি, আপনি এটা নিয়ে কথা বলেন। তো উনি চুপ করে, না আমাকে দেখতে খারাপ লাগছে তাই বললাম আর কি। পরে নেমে গেছে, আরেকজন ওই সিটে বসে বলছে কি ব্যাপার দাদা এরকম চেহারা কেন আপনার, তো দুর্বলতা শুরু হয়ে গেছে, আসলে কি আমি অসুস্থ নাকি? তখন আবার মনে হচ্ছে না, নিঃসন্দেহে কোনো জ্ঞান ট্যানও হতে পারে, একইভাবে বলছে, আবার নিজের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। এখানে এসে ডাক্তার বিধানচন্দ্র রায় উঠছে। হি ইজ এ ফেমাস ডাক্তার, অনেক লোক তাকে চিনে না, বাট নাম জানে ডাক্তার বিধানচন্দ্র রায় এমন আছে। উনার সাথে সিঙ্গাপুর আমার সঙ্গে আলাপ স্যার। আচ্ছা, এরপরে বলেন বিধানচন্দ্র রায় উঠে ওকে জিজ্ঞেস করছে, এই তুমি এখানে বসে আছো, একজন অসুস্থ লোকের পাশে বসেছো কেন? তখন ওই লোকটা ভীষণ ফায়ার হয়ে গেছে, রেগে গেছে, নিঃসন্দেহে পুরাটাই একটা চক্র, আমাকে এই লোক দেখেই বলছে যে বসে জনতে একে চিনে। তখন উনি বলছে যে হ্যাঁ আপনারা নিঃসন্দেহে আমাকে এই স্টেশন থেকে বিরক্ত করছেন। বলছে আমি ডাক্তার বিধানচন্দ্র রায়, আমি বলছি তুমি অসুস্থ। বলছে যে বিধানচন্দ্র রায় বললো যে আমি যখন বললাম আমি বিধানচন্দ্র রায়, সে তার মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল, এবং হওয়ার সাথে সাথে ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, বমি করে ফেলবে, আপনি পেশেন্ট দূর হয়ে গেল, বমি করে ফেলবে। বলছে পরবর্তী স্টেশনে তাকে নামিয়ে সেবা দেওয়া হলো, চিকিৎসা দেওয়া হলো, তাকে ইনশিওর করা হলো যে তোমার উপর একটা এক্সপেরিমেন্ট চলছে, যে মানুষকে যখন মানসিকভাবে অসুস্থ করা হবে তো সে তখন অসুস্থ হয়ে যাবে, আবার তোমাকে যখন আমরা পজিটিভ দিকে বলবো তখন তুমি আবার সুস্থ হয়ে যাবে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি? রাইট আন্ডারস্ট্যান্ড স্যার। তাইলে স্ট্রেসটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর। লাইফস্টাইল, আমরা লাইফস্টাইলের কথা কিন্তু বলেছিলাম এর আগে। খাবার দাবার, আমরা কি খাবার দাবার, আজ থেকে 30 বছর আগে যারা মুরব্বী 2-4 জন আছে এখানে, তারা কিন্তু শিশিতে করে, কাঁচের শিশিতে 1 ছটাক 1/2 ছটাক তেল কিনতো, 2 ছটাক তেল কিনতো। এখন কিনে 5 লিটার 10 লিটার 2 লিটার না, যেখানে 2 ছটাক কিনতো সেখানে কিনে 2 লিটার নাকি? ঠিক। আপনার বাড়ি কোথায় মুরব্বী? আমি হ্যাঁ পটুয়াখালী। কত আপনার এলাকায় কি এরকম কিনতো নাকি বড় বড় 5 লিটার করে কিনতো? না, আগে কম কিনতো, এই 200 টাকা, জি 200 টাকা করে। আমার এলাকায় দেখতাম কাঁচের শিশির গলায় দড়ি বেঁধে হাটে আসতো, সপ্তাহে হাট করতো। নাথিং প্রবলেম, গ্রাম। হ্যাঁ, এখন কি করছে, ওইটা কেউ ওই কাঁচের শিশি নিয়ে হাটে আসে না, তারা বোতল কিনে নিয়ে যায় 2 লিটার 5 লিটারের। তারা কি হচ্ছে, এটা কি টিজি ভেজিটেবল অয়েল, ওরা খাচ্ছে, ওরা কি এটা আঠা, আপনার রান্নাঘরে যা টাইলসে হাত দিয়ে দেখবেন যে পুরো আঠা, এটা কিন্তু রক্তনালীর ভিতরে আঠার মতো লেগে যাচ্ছে, যেটা ডায়াবেটিসের অন্যতম একটা কারণ। যে রাস্তাগুলোকে বন্ধ করেছে, রক্তনালী বন্ধ, হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণ, ডায়াবেটিসের একটা অন্যতম, একই কজ। হার্ট অ্যাটাক যে কারণে হয়, ডায়াবেটিস একই কারণে হয়। আর যেটা করলে হার্টের অসুখ কমে যাবে, রক্তনালীগুলো পরিষ্কার, ওটাতে ডায়াবেটিসও চলে যাবে।
ওটাতে গ্যাংগ্রিন চলে যাবে। গ্যাংগ্রিন একই কারণে হয়, যখন রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় তখন গ্যাংগ্রিন হয়ে যায়। তাহলে আমরা এই লাইফস্টাইল, আমরা ধূমপান করছি, ধূমপান নিকোটিন দিয়ে আর্টারি ওয়ালগুলোকে শক্ত করে দেয়, এখানে কোলেস্টেরলগুলো আটকে রক্তনালীগুলোকে বন্ধ করে দেওয়া সহযোগিতা করে। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে ই করতে পারি। ইন শর্ট উই ক্যান ক্লাসিফাই দ্য ফ্যাক্টরস ডিটারমিনেট দ্য হেলথ টু ক্যাটাগরিজ। কি কি ক্যাটাগরিজ আছে? একটা হচ্ছে টক্সিন, যেটা আমি আগে বললাম, আর একটা হচ্ছে লাইফস্টাইল। আর লাইফস্টাইলের মধ্যে আমরা নিয়ে আসছি টেনশন এন্ড লাইফস্টাইল। তাহলে এখান থেকে আমরা বের হওয়ার এখন উপায় বুঝি। এই টক্সিনগুলো কি করছে? সেলগুলোকে অসুস্থ করছে, বডিটাকে ইমব্যালেন্স করছে, আমরাকে আলটিমেটলি অসুস্থ করছি। এখান থেকে আমরা হেল্প পেতে চাই। কি হেল্প পেতে চাই? এই লোকটাকে চিনি, ইয়েস, একে কি, এনার নাম কি? হিপোক্রেটস। এনাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের জনক, বাবা বলা হয় আর কি একে। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক সব প্যাথিকেরই, কারণ এর আগে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কেউ কোনো আলোচনা করেনি। তাইলে এ সব প্যাথির জনক, ফাদার অফ মেডিসিন বলা হচ্ছে, ঔষধ বিদ্যার জনক। এ বলছে ইওর ফুড শ্যাল বি ইওর মেডিসিন। তুমি যদি এমন কিছু খাবার খাও যেটা তোমার ওষুধের মতো কাজ করবে, তাহলে খাবারটাকে এরকম খাবার আমাদেরকে বাছাই করে নিতে হবে যেটা আমাদের রোগ প্রতিরোধ করবে। ফুডের যে গুণ আছে, একটা হচ্ছে রোগ প্রতিরোধ করা, আর একে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন মেডিসিন। নাম জানেন না? আজকের যে মডার্ন মেডিসিন আমরা খাচ্ছি এর জনক হচ্ছে একে বলা হচ্ছে, এর নাম হচ্ছে ইবনে সিনা, আবু আলী ইবনে সিনা, একজন মুসলিম সায়েন্টিস্ট। এনাকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন মেডিসিন। এ কি বলছে? মে ফুড বি ইওর মেডিসিন এন্ড মেডিসিন ইওর ফুড। এক সময় তোমাদের ফুডই হবে তোমার মেডিসিন, অথবা মেডিসিনই হবে তোমার খাবার। তাহলে কমপ্লিট ফুড কোনটা? যেটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোই থাকবে। তাইলে এখন আমরা let's the supplement our food with all active ingredients necessary for the normal function of our cell. আমাদের সেলের নরমাল ফাংশন কি নিয়ে আসবে এই ধরনের কোনো খাবার অথবা ফুডস যদি আমরা নিই যেটা ওষুধের কাজও করবে, সেলটাকে হেলদি করবে, সেরকম কিছু আমাদের দরকার। The food which can fulfill the all nutritional deficiency which we don't get in our normal diet. যেগুলো এগুলো করবে সেগুলো আমাদের স্বাভাবিক খাবারের মধ্যে নাই। আমরা যে ভাত মাছ খাচ্ছি এর মধ্যে কি এগুলো আছে? এগুলো নাই, বরং ওগুলোর মধ্যে কিছু বিষ আছে যেগুলো আমরা রিসেন্টলি নিচ্ছি। The food which can be taken by all irrespective of the quality is not adaptogen. যদি ওইগুলো করতে পারে এরকম কোন খাবার যদি পাই তার নাম হবে অ্যাডাপ্টোজেন। তাহলে অ্যাডাপ্টোজেন জিনিসগুলো আমাদেরকে খেতে হবে। আর এর জন্য দরকার হচ্ছে আমাদের যে সলিউশন দিয়েছে সেটা হচ্ছে আমাদের ড্রিম কোম্পানি ডিএক্সএন। ইয়েস, দেখেন ডিএক্সএন এর মেইন প্রোডাক্ট কি কি আছে এটা কি চিনি? গ্যানোডার্মা, স্পিরুলিনা, ননি এন্ড কর্ডিসেপস। চারটা প্রোডাক্ট আমাদের মেইন বেস, মাদার প্রোডাক্ট, মাদার জিনিস, আমাদের মাদার ইনগ্রেডিয়েন্ট। আমরা যেগুলো নিয়ে ফাইট করি, লড়াই করি, এটা হচ্ছে সেই ইনগ্রেডিয়েন্টগুলো। কি করছে? প্রোভাইড ডিএক্সএন প্রোডাক্ট হেল্পস টু বডি বাই ইটস সেলুলার ফুড, মানে এর সেলুলার লেভেলেও সে কাজ করে, সেলটাকে পরিষ্কার করে। সেল যদি হেলদি করে তাহলে আমার টিস্যু হেলদি হবে, অর্গান হেলদি হবে, শরীর হেলদি হবে, যেটা থেকে আমি আগে থেকে বলে আসছিলাম। দিস ইজ দা গ্যানোডার্মা। আমি প্রথম প্রোডাক্টের কথা বলছি, দিস ইজ দা মাদার প্রোডাক্ট বলছি। এর মধ্যে কি কি আছে? পলিস্যাকারাইড আছে, অর্গানিক জার্মেনিয়াম আছে, অ্যাডেনোসিন আছে, ট্রাইটোডিয়ানস আছে এন্ড এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড LZ8 আছে। Ganoderma one of the major ingredient of DXN product. Majority DXN products contain Ganoderma. সবগুলো যত প্রোডাক্ট দেখবো সব প্রোডাক্টের মধ্যে, আপনি টুথপেস্টের কথা বলেন ওর মধ্যে আছে কি? Ganoderma। আমি যদি চায়ের কথা বলি, চা বাংলাদেশে নাই, আমি এক্সিলেন্ট চা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এক্সিলেন্ট চা। ওরা বলে যে আসাম টি উইথ Ganoderma। স্যার বাংলাদেশেও আসবে ইনশাআল্লাহ। আমি নিয়ে আসছি এক্সিলেন্ট টি, ওটা খেলে একটা বোঝা যায় যে আমি কিছু একটা খেলাম। চাটা ওরা যে সুন্দর চা করেছে ডিএক্সএন এর চা। তারপরে হচ্ছে ওটাও Ganoderma। Ganoderma kinds of mushroom is very rare mushroom and grown in dead wood forest. মরা কাঠের উপরে ইউজুয়ালি এইটা হয়। এটার একটা ইতিহাস আছে, ইতিহাস যদি বলি আরো ভালো লাগবে। এই ইতিহাস হচ্ছে 5000 বছরের পুরাতন ইতিহাস, 5000। এটা চীন এবং জাপানের ইতিহাস। ওই যে দেশের যেসব রাজারা ছিল, রাজারা কি করত? এই মাশরুমটা
খেতো তাদের বিশ্বাস ছিল এই মাশরুমটা, এই খাবারটা যদি খায় তাহলে তারা দীর্ঘদিন বেঁচে থাকবে। আর এইটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হতো এবং কি করতো তারা ওই ফরেস্ট গুলোকে সারা বছর পাহারা দিয়ে রাখতো, কেউ যেন ওর মধ্যে ঢুকতে না পারে। তখন বছর যখন বৃষ্টি শেষ হয়ে যেত তখন ওর বনের মধ্যে সৈন্য পাঠিয়ে সার্চ করে যাতে সারা বছরে 8 থেকে 10টা মাশরুম পেত, এবং যে রাজার কাছে বেশি মাশরুম থাকতো সে বেশি সম্পদশালী, সে বেশি শক্তিশালী। আর এটার জন্য রাজায় রাজায় যুদ্ধ বাঁধতো ওই বনাঞ্চল দখল নিয়ে। তাইলে এই মাশরুমের জন্য অবশ্যই আমরা একটা ধন্যবাদ দিতে পারি। রাজারা কিন্তু সেই মাশরুম ডিএক্সএন ডাক্তার জিম শিওজিন আমাদেরকে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। यस নাকি আমাদের যুদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছেন যে না তোমরা যুদ্ধ করে মাশরুম নিয়ে আসো? অবশ্যই আমরা কিনে খেতে পারি। আচ্ছা দেখেন এর মধ্যে কি হচ্ছে 5000 ইয়ার্স এর হিস্ট্রিটা বলা হচ্ছে। একে বলা হচ্ছে ফুডস ফর দ্য কিং, রাজাদের খাবার এটা। ইটস পজিটিভ নাম্বার অফ মাশরুম ভ্যারাইটি ইজ কল্ড দ্য কিং অফ হার্বস। এটাকে বলা হয় সমস্ত হার্বস, যত রকম ঔষধি গাছ আছে তার রাজা বলা হয় এইটাকে। এই the scientific name is Ganoderma lucidum, Chinese name is Linji and Japanese name is Rishi। আমরা কি কই লিনজি ইউজ করি, চায়নাও ইউজ করি, জাপানিও ইউজ করি। যখন ঋষি জ্ঞান বলি আছে না আমাদের ঋষি জ্ঞান আরজি, দিস ইজ দ্য জাপানিজ নেম ঋষি জ্ঞান। আর চাইনিজ নেম কি হচ্ছে লিনজি, আমরা লিনজি কফি খাই। ইয়েস। হ্যাঁ ওকে। Ganoderma is the king of adaptogen। আমি অ্যাডাপ্টোজেনের কথা বলছিলাম, যেগুলো আমার সেলুলার সবগুলো ডিমান্ড ফুলফিল করছিল তাকে বলা হচ্ছে অ্যাডাপ্টোজেন। তাই এটা অ্যাডাপ্টোজেন ইজ দ্য কিং অফ অ্যাডাপ্টোজেন, সে সমস্ত কিছুর রাজা আমাদের সেলগুলোকে সুস্থ করার জন্য। দেখেন এর মধ্যে Ganoderma ঢুকিয়ে দিলাম, একটু ব্যাকে যাই। দেখেন কি সুন্দরভাবে সবগুলো প্রোডাক্টের মধ্যে আমি Ganoderma দিয়ে দিলাম। কি কি আছে এখানে? আরজি আছে, জিএল আছে, বেভারেজের মধ্যে কফি আছে, তারপরে জ্ঞানজি পেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, বেবি অয়েল আছে, ট্যালকম পাউডার আছে, সবগুলো প্রোডাক্টের মধ্যে আরজি দেওয়া আছে। তাহলে এটা গুড কোয়ালিটি না ব্যাড কোয়ালিটি? এরপর দা অ্যানাদার প্রোডাক্ট ইজ স্পিরুলিনা। স্পিরুলিনা নাম শুনেছি? ইয়েস যদি আমাদের এখন সংকট চলছে, বাট আমরা খুব তাড়াতাড়ি উত্তরণ করব সংকট থেকে। ইয়েস এই স্পিরুলিনা কি বলা হচ্ছে? The DXN spirulina made from the 100% spirulina type of blue green algae, সবুজ শৈবাল থেকে এই তৈরি করা হয়। Spirulina is one of the oldest plants on the earth, dating back from 3.5 billion years ago। মানে অনেক পুরাতন বছরের একটা 3.5 billion years ago এদের জন্ম, মানে এত দিন ধরে সে আছে, তৈরি হয়েছে এত আগে থেকে। সেটা কি হচ্ছে? এটা সামুদ্রিক শ্যাওলা। পানির তৈরি হয়েছে তখন পৃথিবী তৈরি হয়েছে, তারপরে পানির তৈরি হয়েছে, মানুষের বসবাসের উপযোগী হয়েছে না, সেই তখন থেকেই সামুদ্রিক শ্যাওলাগুলো আছে। এখন কি আছে আমি আসলে খুব শর্ট করি। এই স্পিরুলিনা মূলত কি আছে, আমরা যে প্রোটিনটা কনজাম করি, মাছ মাংস খাই না প্রোটিনের সোর্সের জন্য, প্রোটিনটা আমার শরীরে কি সরাসরি রক্তের মধ্যে মাছ মাংস পাওয়া যায়? যে গরুর মাংস খেয়েছে আজকে রক্ত বাইর করে দেখলাম গরুর তেল, এটা না। প্রোটিনটা পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড ফরম্যাটে। আমাদের শরীর ওটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর স্পিরুলিনা প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিড ফরম্যাটে থাকে, রেডিমেড ফরম্যাট, লাইক অ্যাজ খাওয়ার স্যালাইন। আমরা ওআরএস খাই না, ডায়রিয়া হইছে, খাওয়ার স্যালাইন খেলাম, সাথে সাথে রক্তে যে অথবা আইভি দিলাম, সাথে সাথে রক্তে চলে গেল। এই স্পিরুলিনার কাজটাও এমন, ওকে ডাইজেশন হওয়ার কোনো দরকার নাই, যার জন্য এর কনজাম্পশন লেভেল হচ্ছে 0 বেবি। আজকে যে ভূমিষ্ঠ হয়েছে ও খাইতে পারবে, আর যে মরে যাওয়ার জন্য রেডি হচ্ছে তাকেও খাওয়ানো যেতে পারে। কারণ সে খেলেও দেখা যাবে আরেকটু সুস্থ বোধ করবে, কিছুটা সময় হয়তো সে একটু ভালো ফ্রেশ থাকে। মরার সময় তো আগানো পিছানো করা যাবে না, বাট কিছুটা সুস্থ থাকতে পারবে। আমার কথা বোঝা গেছে না? তার সেল যদি একটু যদি সতেজ হয়, সে ওই মুহূর্তটা একটু ভালো সময় কাটাইতে পারবে। আমার কথা বোঝা গেছে? তার জন্য এর লেভেল হচ্ছে একদম